আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এমএসটি সিং এর হাউসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 এর গতি অধ্যায়ের আজকে লেকচার 2 এ থাকছে তোমাদের জন্য যে ত্বরণ, মন্দন, গতির সমীকরণ, পরন্ত বস্তুর সূত্র। আমরা এই তিনটা টপিকস নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো প্রথমে ত্বরণ ও মন্দন সম্বন্ধে আলোচনা করা যাক। এর আগে ত্বরণ এবং মন্দন জানার আগে আমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে যে আদিবেগ এবং শেষ বেগ কি। তাহলে ধরো কোন একটা বস্তু এই অবস্থান থেকে যাত্রা শুরু করে, টি সময় পর বি অবস্থানে গিয়ে পৌঁছালো। ধরো এই অবস্থানে তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড এবং টি সময় পর ধরো তার বেগ 10 মিটার পার সেকেন্ড পার হলো। এখন দেখো যে আদিবেগকে প্রকাশ করা হয় তোমার ইউ দ্বারা। আদিবেগকে প্রকাশ করা হয় কি দ্বারা? ইউ দ্বারা। ইউ মানে হচ্ছে তোমার আদিবেগ, আর বি হচ্ছে তোমার শেষ বেগ। এখন আদিবেগ কাকে বলে? যে কোনো বস্তুর গতিকালে যাত্রা শুরুর সময় যে বেগ নিয়ে তার যাত্রা শুরু করে, তখন আমরা তাকে কি বলবো? আদিবেগ বলা হবে। এবং কোনো বস্তু গতির শেষকালে যে নির্দিষ্ট সময় পর যে বেগ প্রাপ্ত হয় তাকে আমরা শেষ বেগ বলা হবে। এখন তাহলে এই গ্রাফটার মাধ্যমে আমরা যে ত্বরণ এবং মন্দনটা আমরা চিহ্নিত করি। ত্বরণটা এবং মন্দন উভয় কি প্রকাশ করে তোমার এ দ্বারা। আমি আগে সংজ্ঞাটা বলে দিয়েছি, তারপর ব্যাখ্যা করব যে ত্বরণ এবং মন্দনটা কি। ত্বরণ কাকে বলে? যে সময় সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বা এভাবে বলতে পারো যে সময় সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। এবং মন্দনটা কি? যে সময় সাপেক্ষে কোনো বস্তুর বেগের হ্রাসের হারকে তোমার কি বলা হয়? মন্দন বলা হয়। এবার চলো আমরা চিত্রের সাহায্যে একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ধরো ও একটা অবস্থান থেকে একটা বস্তু যাত্রা শুরু করে, এই অবস্থানে 4 সেকেন্ড পর এই অবস্থানে গিয়ে পৌঁছালো। যাত্রা শুরুর সময় তার আদিবেগ ছিল কত? 0 মিটার পার সেকেন্ড, এবং 4 সেকেন্ড পর তার বেগ গিয়ে দাঁড়ালো কত? 10 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে বেগটা এই অংশটুকু আমার কি হয়েছে? বেগটা বৃদ্ধি পেয়েছে। তার মানে এই যে ও এ অংশে আমার ঘটেছে কি? ত্বরণ। তার মানে ও অংশে ঘটেছে কি? আমাদের ত্বরণ ঘটেছে। কারণ আমরা শিখেছিলাম যে সময় সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হবে? ত্বরণ বলা হবে। এরপরে দেখো এ বি অংশে, এ বি অংশে তাহলে এ বি অংশে তোমার দেখো এখানে কোনো বেগের পরিবর্তনই হয়নি। এখানে কোনো তোমার কি বেগের পরিবর্তনই হয়নি। দেখো এ অবস্থানে তার বেগ ছিল কত? 10 মিটার পার সেকেন্ড, এবং বি অবস্থানেও তার একই বেগ ছিল কত? আদি বেগ এবং শেষ বেগ একই। মনে রাখবে যে কোনো বস্তুর গতিকালে যদি তার আদি বেগ এবং শেষ বেগটি যদি একই থাকে, তখন আমরা সেই অংশটুকু বলবো কি? সমবেগ। মনে রাখবে যে সমবেগে তোমার কোনো বস্তুর ত্বরণ শূন্য হবে। কিভাবে? আমরা একটু ব্যাখ্যা করি। দেখো, আচ্ছা ত্বরণের সূত্র একটু জেনে নেই যে a ইকুয়াল টু কি? তাহলে b মাইনাস ইউ বাই টি। এখন দেখো এ থেকে বি অবস্থানের ক্ষেত্রে আমরা যদি ব্যাখ্যা করি, যে আমি বলছিলাম যে সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য হয়। কিভাবে? দেখো এ বি অংশের ক্ষেত্রে তোমার ত্বরণটা গিয়ে দাঁড়ায় কি? এ ইকুয়াল টু সূত্র কি? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এর শেষ বি অবস্থানে বেগ দাঁড়ায় কত? 10, এবং তার আদিবেগও ছিল কত? 10। আর 4 থেকে 8 সেকেন্ড পর্যন্ত তার সময়কাল কত? 4 সেকেন্ড। তার মানে কত? 10 মাইনাস 10 0 ডিভাইড বাই 4 ইকুয়াল টু 0 মিটার এমএস ইনভার্স 2। এখন দেখো তার মানে মনে রাখবে সরাসরি ভাবে যে সমবেগে কোন চলাকালে কোন বস্তুর ত্বরণ কি হবে? সব সময় শূন্য হবে। এর ফলে দেখো বি থেকে সি অবস্থানের ক্ষেত্রে তোমার বি অবস্থানে তার বেগ ছিল কত? 10 মিটার পার সেকেন্ড, এবং সি অবস্থানে তার বেগ কত গিয়ে দাঁড়িয়েছে? 0 মিটার পার সেকেন্ড। এখানে কি ঘটেছে তাহলে? যে তোমার মন্দন ঘটেছে। কিভাবে? বেগ হ্রাস ঘটাই তো মানে কি? মন্দন। তার মানে কি এই বিসি অংশের ক্ষেত্রে তোমার কি হয়েছে? মন্দন ঘটেছে। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে তোমার তখন বেগ বৃদ্ধির হার, সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে কি হবে? তখন ত্বরণ হবে। এবং কোন বস্তুর যদি তার টি সময় ধরো চলাকালে যাত্রাকালে যদি তার কোনো বেগের পরিবর্তন না হয়, তাহলে আমরা সেই অংশটুকু বলবো কি? সমবেগ।
এবং যাত্রা শুরুর পর যদি কোনো বস্তুর যে বেগ হ্রাস ঘটে, শুরু অবস্থা আদিবেগ যা ছিল এবং শেষ বেগ তার থেকে কম যদি হয়, তখন সেই অংশটাকে আমাদের কি করবে, মন্দন ঘটবে। তার মানে ত্বরণের মান অলওয়েজ কি হবে, তোমার পজিটিভ হয়। ত্বরণ অলওয়েজ কি হবে, পজিটিভ। এবং আর মন্দনটা ঘটবে কি, মন্দন যখন ঘটবে তখন কি হবে, নেগেটিভ মানটাই আমাদের পাবো। কিভাবে, যেমন যদি বিসি অংশের ক্ষেত্রে আমরা নির্ণয় করি, বিসির ক্ষেত্রে যদি আমরা মন্দনটা নির্ণয় করি a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তার মানে শেষ বেগটা গিয়ে দাঁড়ালো কত, 0, এবং আদি বেগটা দাঁড়িয়েছে কত, 10 মিটার পার সেকেন্ড, ডিভাইড বাই কত তোমার সময় কত, 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত কত, 4 সেকেন্ড। তার মানে কত হলো, যে তোমার 2 কত, 5 ms ইনভার্স টু মাইনাস 2.5 ms ইনভার্স টু। তার মানে যেখানেই তোমার বেগ হ্রাস ঘটবে সেখানে তো মন্দন ঘটবে, মন্দনের মানটা কি হবে, মাইনাস হবে। এরপরে দেখো যে সুষম ত্বরণ এবং সুষম মন্দন বলতে কি বুঝি, আমরা একটু ব্যাখ্যা করি। সুষম ত্বরণটা কি, যদি কোনো বস্তুর গতিকালে যে তোমার একক সময়ে যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন না হয়, তখন আমরা সেটাকে বলবো কি, সুষম ত্বরণ। কি বলেছি, যে কোনো বস্তুর একক সময়ে যদি তার বেগের কোনো পরিবর্তন না হয়, তখন আমরা সেই অংশটাকে বলবো কি, সুষম ত্বরণ। এরপরে দেখো সুষম মন্দনটা কি, আচ্ছা এটা একটু ব্যাখ্যা করি। দেখো কোন এই যে এর যাত্রাকাল কত, তোমার সময়কাল কত, তোমার 2 4 6 8 8 সেকেন্ড পর্যন্ত, এবং প্রতি ক্ষেত্রে 2 সেকেন্ডে তার বেগ কত, 4, 4 সেকেন্ডে কত, 8, 6 সেকেন্ডে কত, 12, 8 সেকেন্ডে কত, 16 মিটার পার সেকেন্ড। এখন দেখো 2 সেকেন্ডে তার বেগ পরিবর্তন হচ্ছে কত, 4, 4 সেকেন্ডে 8, মানে প্রতিটা ক্ষেত্রে তোমার কত করে বৃদ্ধি পাইতেছে, 4 মিটার পার সেকেন্ড বেগে বৃদ্ধি পাইতেছে। তার মানে কোনো যেখানে আমরা দেখবো যে তোমার একক সময়ে কোনো বস্তুর বেগের পরিবর্তন হইতেছে একই, যদি তখন সেই অংশটাকে বলবো কি আমরা, সুষম ত্বরণ বা ধ্রুব ত্বরণ। একই রকম তোমার যদি কোনো সুষম মন্দনটা কি বা ধ্রুব মন্দন, যে কোনো বস্তু একক সময়ে যদি বেগের হ্রাস ঘটে, যে যদি বেগের হ্রাসটা যদি একই হারে কমতে থাকে, তাহলে তোমার সেই অংশটুকু বলা হবে কি, সুষম মন্দন। দেখো এখানে 0 থেকে 24 সেকেন্ড পর্যন্ত তার যাত্রাকালের সময়। এখন প্রথমে 10 মিটার পার সেকেন্ড থেকে ধাপে ধাপে আস্তে 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 কত, 0-তে নেমে বসেছে, 20 সেকেন্ডে কত, 0 মিটার পার সেকেন্ডে অবস্থিত হলো। এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন 4 সেকেন্ডে আসছে কত, তোমার 8 সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, তারপর 8 সেকেন্ডে কত, 6 মিটার পার সেকেন্ড, প্রতিটা ধাপে 2 করে কমতেছে, কত বেগটা কত করে কমতেছে, 2 মিটার পার সেকেন্ড বেগে কমতেছে। তার মানে যে কোনো বস্তুর একক সময়ে যদি সমপরিমাণ বেগ হ্রাস ঘটে, তখন সেই অংশটাকে বলবো কি আমরা, সুষম মন্দন। এরপর দেখো গতি সমীকরণে যাওয়া যাক। যে তোমার আমরা ত্বরণের সূত্র শিখছিলাম কি, a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে লেখা যায় কি, এ টি ইকুয়াল টু কি, ভি মাইনাস ইউ, বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে এই যে বেগ নির্ণয়ের এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন আদিবেগ, ত্বরণ ও সময় দেওয়া থাকবে। যখন আদিবেগ, ত্বরণ এবং কি সময় দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। মনে রাখবে, যদি কোনো বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তখন তার যাত্রা শুরুকাল আদিবেগ 0 হবে। যদি কোনো বস্তু স্থির অবস্থান থেকে, ধরো এই অবস্থান থেকে বি অবস্থানে, এই অবস্থানে বস্তুটা স্থির ছিল, এই অবস্থান থেকে যাত্রা শুরু করছে এবং টি সময় পর সে এত বেগ প্রাপ্ত হয়েছে। এখন যাত্রা শুরুকালে যদি কোনো বস্তুর স্থির অবস্থান থাকে, তখন তার বেগ হবে কি, যে আদিবেগ হবে কি, 0। তাহলে যদি স্থির অবস্থান থেকে, সবসময় এটা মনে রাখবে, স্থির অবস্থান থেকে কোনো বস্তু যাত্রা শুরু করলে আদিবেগ কি হবে, 0 হবে। তার মানে এখানে যদি বসাও তুমি এই সমীকরণে, ভি ইকুয়াল টু আদিবেগ কত, 0 প্লাস এটি, তার মানে কি, সুতরাং ভি ইকুয়াল টু কি হবে, এটি হবে। তার মানে আমরা বুঝলাম যে স্থির অবস্থান থেকে কোনো বস্তু যদি যাত্রা শুরু করে, তাহলে তার কি হবে, আদিবেগ কি হবে, 0 হবে। আচ্ছা, এরপরে দেখো যে
কোন বস্তুর যদি বেগের কোনো পরিবর্তন না হয় তাহলে সেই অবস্থাটা হচ্ছে কি তোমার যাত্রাকালে তার বেগের পরিবর্তন না হলে সমবেগ। তাহলে সমবেগে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের মনে রাখবে যে এস ইকুয়াল টু বিটি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সব সময়। কি হবে? যখন বস্তুটি সমবেগে চলে, যখন বস্তুটি কি সমবেগে চলে। আচ্ছা, তাহলে কোন যে অবস্থায় যদি কোনো বস্তু যাত্রাকালে যদি কোনো একটা মুহূর্তে কোনো একটা অংশে যদি তার বেগের কোনো পরিবর্তন না হয় তাহলে এই অংশটা আমরা দূরত্ব নির্ণয় করবো কি দ্বারা? এস ইকুয়াল টু বিটি দ্বারা। তখন বস্তুর দিগন্ত দূরত্ব মানে বস্তুটি সমবেগে চলে যখন, তখনই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এরপরে তোমাদের গড় বেগ গড় দ্রুতি সম্বন্ধে একটু আলোচনা করা যাক। গড় বেগ ইকুয়াল টু মোট সরণ বাই মোট সময়। মোট সময় গড়বেগের সংখ্যাটা তাহলে এটার সূত্র দ্বারা সাজানো যায় কিভাবে দেখো, কোন বস্তুর মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যাবে তাকে কি বলা হবে? গড়বেগ বলা হবে। ধরো t1 সময়ে কোন একটা বস্তুর অবস্থান ছিল x1 অবস্থান, ধরো এই অবস্থানটা না, এই অবস্থান থেকে t2 সময় পর সে তোমার x2 অবস্থানে গিয়ে পৌঁছালো। তাহলে তার মোট সরণ হয়েছে কতটুক? মোট সরণ হলো কতটুক? ডেল এক্স ইকুয়াল টু কি x2 মাইনাস x1। এবং মোট সময় কতটুক হলো? মোট সময় হলো ডেল টি ইকুয়াল টু t2 মাইনাস t1। তার মানে আমরা লিখতে পারি যে এখানে গড় বেগের পরিবর্তে লিখতে পারি গড় বেগ ইকুয়াল টু ডেল বি ইকুয়াল টু মোট সরণটা হলো কি x2 মাইনাস x1, সময়টা হচ্ছে t2 মাইনাস t1। তাহলে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই কি t2 মাইনাস t1। আচ্ছা, এবার যদি তোমার ধরো এ অবস্থান থেকে বি অবস্থানে বস্তুটি গেল, তোমার যে এ থেকে বি অবস্থানে তার সরণ ঘটেছে টি সময়। তার মানে তোমার এখানে কি হচ্ছে? মোট সরণ হচ্ছে কি তোমার মোট সরণ এ বি, এবং মোট সময় হচ্ছে কি তোমার টি। আচ্ছা, যদি তোমার এ অবস্থান থেকে বি অবস্থানে গিয়ে আবার যদি তোমার বি অবস্থান থেকে তোমার এ অবস্থানে ফিরে আসে, তখন দেখো কোনো সরণই হয়নি। কারণ আমরা গতকাল শিখছিলাম সরণটা কি, কোনো বস্তুর আদি অবস্থানের থেকে শেষ অবস্থানের যেই পার্থক্য সেটি হচ্ছে কি তোমার পথের পথ যে পার্থক্য সেটাই সরণ। তাহলে এ বস্তুতে বস্তু বিন্দু থেকে যদি বি বিন্দুতে গিয়ে এবং পুনরায় যদি আবার এ বিন্দুতে ফিরে আসে, তার মানে তার কোনো সরণ ঘটেনি। তার মানে এই যে যদি কোনো বস্তু যদি কোনো একটা অবস্থান থেকে আবার অন্য একটা অবস্থানে গিয়ে আবার পুনরায় ওই অবস্থানে ফিরে আসে, তখন মোট তোমার সরণ কি হয়েছে? ধরো এ থেকে বি অবস্থানে এখানে সরণ কি হবে? শূন্য হবে। কিন্তু দূরত্ব নট ইকুয়াল টু শূন্য। বুঝতে পারছো? কারণ গতকাল বলছিলাম যে দূরত্ব হচ্ছে মোট পথটা, সেটা হচ্ছে কি দূরত্ব, বাট সরণটা হচ্ছে ভিন্ন। তাহলে এখানে সরণ কি হচ্ছে? তোমার জিরো হয়েছে। তার মানে যদি কোন একটা বস্তু, এখানে তোমার গড়বেগটা হবে কি গড়বেগ তোমার শূন্য হবে। কি জন্য? যদি মোট সরণই তোমার না থাকে তাহলে গড়বেগটা কি হবে? শূন্য হবে। তবে মনে রাখবে কোনো বস্তু যদি যাত্রা শুরুকালে যে অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং পুনরায় যদি আবার সেই অবস্থানে ফিরে আসে, তার মানে তার গড়বেগটা কি হবে? শূন্য হবে। আচ্ছা, এবার যদি হয় তোমার সুষম ত্বরণের ক্ষেত্রে গড়বেগটা কি হবে আমরা একটু চলো ব্যাখ্যা করি। যে সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা সুষম ত্বরণটা কি শিখছিলাম? যে কোনো বস্তু একক সময়ে যদি কোনো বেগে ওই বেগের যদি সমান হারে পরিবর্তিত হতে থাকে তাহলে সেটাকে বলবো কি আমরা সুষম ত্বরণ। তাহলে এখানে দেখো এই চিত্রটা দ্বারাই বুঝাই। তো দেখো প্রথম শূন্য ছিল এবং প্রতিটা সেকেন্ড প্রথম 2 সেকেন্ড পর পর তার বেগ কত করে বৃদ্ধি পাইতেছে? 4 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাইতেছে। তখন সুষম ত্বরণের ক্ষেত্রে বেগটা হবে ধরো গড় বেগ, যদি ক্যাপিটাল বি দ্বারা গড়বেগটাকে প্রকাশ করি, যে শেষ বেগটা ধরো এখানে 8 সেকেন্ড তার ক্রিয়াকাল, তার 8 সেকেন্ডে তার বেগ শেষ বেগ কত ছিল তোমার? শেষ বেগ প্লাস আদি বেগ ডিভাইডেড বাই 2। সুষম ত্বরণের ক্ষেত্রে তোমার গড়বেগ হবে কি যে তোমার শেষ বেগ এবং আদি বেগের যোগফলের বাই কত 2 হবে।
আচ্ছা, এটা সবসময় মনে রাখবে যে সুষম ত্বরণের ক্ষেত্রে তোমার গড়বেগটা কিরকম হবে, এরকম হবে যে আদিবেগ এবং তার শেষ বেগের যোগফল ডিভাইডেড বাই কত, 2। আচ্ছা, এরপরে তাহলে এই গড়বেগের ক্ষেত্রে তোমার গড় দূরত্বটা যদি আমরা যদি দূরত্ব নির্ণয় করি, তাহলে s ইকুয়াল টু বিটি, যদি গড় দূরত্বটা নির্ণয় করি s ইকুয়াল টু বিটি, এবার বি এর পরিবর্তে মানটুক যদি তুমি বসাও, তাহলে কি হইতেছে তোমার বি প্লাস ইউ বাই টু ইন্টু কত, টি। এখন এই যে শেষ বেগটা সময় একটা সূত্র আমরা পাইছিলাম, প্রথম সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে যদি এখানে তুমি বসাও ইউ প্লাস এটি প্লাস ইউ ইন্টু টি ডিভাইডেড বাই কত, টু, তাহলে কি হলো টু ইউ প্লাস এটি ইন্টু টি ডিভাইডেড বাই কত, টু। যদি গুণ করে দাও তাহলে কি হয় টু ইউটি প্লাস এটি স্কোয়ার বাই কত, টু। যদি তুমি আলাদা করো তাহলে কি হয় টু ইউটি বাই টু প্লাস এটি স্কোয়ার বাই কত, টু। তার মানে এখানে কি হইতেছে টু টু বাদ, তার মানে লিখা যায় এটাকে কি ইউটি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমি সূত্রের উপরে লিখছি। তার মানে গড় দূরত্বটা আমরা পেলাম কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আরেকটা সূত্র আমরা বের করি দেখো, আর যদি উভয় পাশে বড় করো তাহলে কি হয় ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার। এখন বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস কি এ স্কোয়ার টি স্কোয়ার। এবার ইউ স্কোয়ার জায়গায় রাখো, এখান থেকে যদি তুমি টু এ কমন না থাকে থাকে কি ইউটি প্লাস, এখানে কিন্তু টু নেই তার মানে হাফ দিয়ে দাও, একটা এ কমন গেলে একটা এ থাকে আর কি টি স্কোয়ার। এখন এডুকের পরিবর্তে আমরা লিখতে পারি, দেখো একটু আগে আমরা দূরত্ব বের করছি অতিক্রান্ত দূরত্ব ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তার মানে এডুকের পরিবর্তে আমরা লিখতে পারি কি এস, তার মানে সূত্র গিয়ে দাঁড়ায় ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা, তাহলে আরেকটা বেগের আমরা সূত্র পাইলাম, এই সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব, যখন যখন আদিবেগ ত্বরণ ও দূরত্ব দেওয়া থাকবে দেওয়া থাকবে। আচ্ছা, এইগুলো তোমার গতির সমীকরণের সকল সূত্রসমূহ, আমি একটু সূত্রগুলো সাজিয়ে দিয়েছি ধাপে ধাপে। আজকে দেখো গতি সমীকরণের কি সূত্র পেলাম, যে প্রথম সূত্রটা পেলাম কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা কখন অ্যাপ্লাই করব, আচ্ছা যখন আদিবেগ ত্বরণ সময় থাকবে। এরপরে সূত্র পেলাম কি যে সূত্রগুলো আগে লিখে নি, আজকে কি কি গতি সমীকরণ সূত্র পেলাম এস ইকুয়াল টু বিটি, এরপরে কি পেলাম যে তোমার গড়বেগ পেলাম বি ইকুয়াল টু বি প্লাস ইউ বাই টু, এরপরে পেয়েছি কি যে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরপরে পেয়েছি কি সূত্র বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা, এই সূত্রগুলো আমরা কখন কোন সময় অ্যাপ্লাই করবো একটু লিখে দেই। এটা বস্তুটি সমবেগে চলে, যখন বস্তুটি সমবেগে চললে। এরপরে দেখো গড় বেগ সুষম ত্বরণের ক্ষেত্রে গড় বেগ আমরা নির্ণয় করে দেখেছিলাম যে বি প্লাস ইউ বাই টু হবে, এটা কোন কোন সময় কি অ্যাপ্লাই করবো আমরা সুষম ত্বরণে, সুষম ত্বরণে। এরপরে দেখো যদি তোমার সুষম ত্বরণের ক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্বর সূত্রটা পেলাম কি এটাও কি সুষম ত্বরণে। এরপরে দেখো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব কখন, যখন আদিবেগ ত্বরণ ও অতিক্রান্ত দূরত্ব হবে।
দূরত্ব দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এরপরে পরন্ত বস্তুর সূত্র লাস্ট টপিকটা নিয়ে আমরা আলোচনা করি। এই টপিকটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এসএসসির জন্য। তো দেখো যে কোন একটা এম্বরের একটা বস্তু এই ভূমি থেকে এই শীর্ষতায় রাখা আছে। এখন এটাকে যদি আমরা মাটিতে ফেলে দেই, মুক্তভাবে পড়তে দেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে টি সময় পর এটা বি বেগে ভূমিতে পতিত হয়েছে। তাহলে এখানে কয়টা জিনিস কাজ করছে তোমার, যে এই উচ্চতায় এবং তোমার কি লাগতেছে সময়, কি বেগ বি, তিনটা জিনিসই হচ্ছে আমাদের মেইন জিনিস। এখন ফরন্ত বস্তুর সূত্রগুলো আমরা চলো ব্যাখ্যা করি খুব মজা পাবে। তো প্রথম সূত্রটা হচ্ছে, আমি গাণিতিক সূত্র দিয়ে ব্যাখ্যা করতেছি, এই সমানুপাতিক টি, অথবা লিখতে পারো ডি সমানুপাতিক টি। তাহলে প্রথমে দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু তোমার সমান সময়ে সমান পথ অতিক্রম করে। যদি মুক্তভাবে পথে দেওয়া হয় তাহলে কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এখন এটার এইচ দিয়েও লিখতে পারো, ডি সমান পথ, যেহেতু ডি দিয়েও লিখতে পারো সমান সময়ে সমান পথ অতিক্রম করে। একটা জিনিস মনে রাখবা, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে সব সময় তোমার আদিবেগ শূন্য। আদিবেগ কি হবে? শূন্য। এবং এ হবে তোমার ত্বরণটা হবে জি, কারণ যে তোমার বস্তুটাকে ছেড়ে দেওয়া হচ্ছে সে যে নিচের দিকে পথ, সেটা কিসের কারণে? অভিকর্ষ বলের কারণে। তার মানে সকল ক্ষেত্রে তোমার যে ত্বরণটা হবে কি, ত্বরণটি হবে কি অভিকর্ষ ত্বরণ, এটা মনে রাখবা। আর আচ্ছা, এরপরে দেখো, তাহলে কি প্রথম সূত্র আমরা পাইলাম কি, যে কোনো বস্তু যে মুক্তভাবে ফলন্ত বস্তু কি সমান সময়ে সমান পথ সে অতিক্রম করতেছে। এরপরে একটা দেখো, একটা এই যে বস্তুটা যে পড়তেছে একটা বেগের প্রয়োজন হইতেছে, তার মানে দ্বিতীয় সূত্রটা আমরা লিখতে পারি যে স্থির অবস্থান ও একুশের থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান বেগ প্রাপ্ত হয়। সমান সময়ে সমান বেগ প্রাপ্ত হয়, মানে যে পথে যতটুকু সময় লাগছে তার ততটুকুই আমার বেগ প্রয়োজন হয়েছে। আচ্ছা, এরপরে 3 নম্বর সূত্রটা আমরা পাবো কি, যে দেখো যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যেই পথ অতিক্রম করে তা ওই সময়ে বর্গের সমানুপাতিক। তাহলে এটা লিখতে পারি কি এই সমানুপাতিক টি স্কয়ার। তার মানে কি পেলাম আমরা? তিনটা সূত্র কি কি, যে প্রথম সূত্রটা কি, স্থির অবস্থান থেকে স্থির থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্রটা পেলাম কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে সময় স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। 3 নম্বর সূত্রটা পেলাম কি, স্থির অবস্থান থেকে ও স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যেই পথ অতিক্রম করবে তা ওই সময়ের কি বর্গের সমানুপাতিক। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো আমার দাঁড়াবে কি, যে আমরা গতি সমীকরণ পাইছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বাট এখানে হবে কি ইউ প্লাস জিটি, কারণ এ ইকুয়াল টু জি হবে। তারপর আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে কি, যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, কারণ আমরা শিখছিলাম গতি সমীকরণে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, বাট আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে কি এস ইকুয়াল টু এইচ। এখন দেখো আবার আরেকটা সূত্র শিখছিলাম বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2as, বাট পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে কি বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2gh। আচ্ছা, একটু আমরা দেখছিলাম যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কি হবে, তোমার আদিবেগ শূন্য হবে, কারণ একটা স্থির অবস্থান থেকে তো বস্তুটা পড়তে শুরু করছে নিচের দিকে। তার মানে আদিবেগ, প্রত্যেকটার আদিবেগ কি হবে? শূন্য। শূন্য হলে সূত্রগুলো গিয়ে দাঁড়াবে বি ইকুয়াল টু জিটি, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল টু 2gh। আচ্ছা, এবার যদি আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কল্পনা একটু দেখা যাক, তাহলে যদি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তার আদিবেগ কখনোই শূন্য হবে না। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগটা কখনোই শূন্য হবে না, এটা হয়ে যাবে মাইনাস জি। কারণ কোন বস্তু নিচের দিকে পড়বে, কোন একটা বস্তু যদি উপর থেকে তুমি নিচের দিকে ছেড়ে দাও তাহলে সেটা নিচের দিকেই তো পড়বে অভিকর্ষ বলের কারণে। এখন তুমি যদি একটা বস্তুর উপর দিকে নিক্ষেপ করো এত কোন একটা বেগে, তারপর সেটা আবার পুনরায় তোমার নিচের দিকে ব্যাক করতেছে, তখন সেখানে কি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে আমরা কি উপরের দিকে পাঠিয়ে দিছি। তার মানে কি হবে, এখানে ত্বরণটা হবে কি মাইনাস জি। আচ্ছা, এখানে এম্বারের বস্তুকে একটা ধরো আমি উপরের দিকে ছুঁড়ে মারলাম, এখন তোমার টি সময় পর সেটা এই সুস্থতায় উঠতো, আবার সে নিচের দিকে পড়ে গেল। এখানে এই সুস্থতা পর্যন্ত সে তার যতটুকু বেগ প্রয়োজন হয়েছে ততটুকু সে
ওই এইচ পরিমাণ উচ্চতায় উঠে আবার কি নিচের দিকে সে পড়লো। এখন উপরের দিকে যে নিক্ষেপ করছি, এখন যে সর্বাধিক উচ্চতা যে অবস্থায় গিয়ে বস্তুটি আবার ফিরে এসেছে, সেই সর্বাধিক উচ্চতায় তোমার শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। মানে কোন একটা বস্তু উপরের দিকে যে বেগে নিক্ষেপ করলে সেটি যতটুকু পর্যন্ত উপরে ওঠে এই উচ্চতায়, মানে এটাই কি সর্বাধিক উচ্চতা, এবং সে আবার নিচের দিকে পড়লো, তার মানে যেই পর্যন্ত উঠছে তখন সেই সর্বাধিক উচ্চতায় তার শেষ বেগ হবে কি সবসময় 0। মনে হবে তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ কি হবে 0 হবে। আচ্ছা, তার মানে আমরা এই সূত্রগুলো আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে পাবো কি, যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, তারপর বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2জি এস। কেন? কারণ জিটা হবে কি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস জি। এখন এই যে সর্বাধিক উচ্চতা, তোমাদের এখানে একটা প্রশ্ন আছে এই অধ্যায়ের, যে সর্বাধিক উচ্চতা নির্ণয় করো। তাহলে সর্বাধিক উচ্চতা সূত্র আমরা একটু তোমাদের সাজিয়ে দেই। তাহলে এখানে দেখো কি আছে, তোমার শেষ বেগ কত, আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সর্বাধিক উচ্চতা কি শেষ বেগ 0। তার মানে কি হবে, সূত্রটা দাঁড়াবে যে যদি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh হয়, শেষ বেগ 0, তার মানে ইউ স্কয়ার মাইনাস 2gh, আর তার মানে লেখা যায় 2gh ইকুয়াল টু ইউ স্কয়ার, বা h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই কি 2g। তাহলে আমরা যে সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমরা এই বেগটা পাবো কি, উচ্চতাটা সূত্রটা হবে কি, যে সর্বাধিক উচ্চতায় h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই কি ইউ স্কয়ার বাই 2g। এরপরে দেখো, যদি আমাকে যে কোনো বস্তু যে সর্বাধিক উচ্চতাতে কতটুকু পরিমাণ সময় প্রয়োজন হয়, তাহলে সংক্ষিপ্ত সূত্রটা আমরা নির্ণয় করে দিয়ে দেখাই তোমাদের, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে এখান থেকে কি হয়, শেষ বেগ 0, তার মানে কি হবে ইউ মাইনাস জিটি। তাহলে কি হয়, জিটি ইকুয়াল টু ইউ বা টি ইকুয়াল টু ইউ বাই জি। এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব, টি ইকুয়াল টু ইউ বাই কি, যে এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব, যে সর্বাধিক উচ্চতায় বস্তুটি উঠতে কতটুকু পরিমাণ সময় প্রয়োজন, সর্বাধিক উচ্চতায় প্রয়োজনীয় সময়। তাহলে এই যে এই নিয়মগুলো তোমার যদি জানা থাকে, তাহলে পরন্ত বস্তুর সকল ম্যাথগুলো তোমরা এই সূত্রগুলো দ্বারা খুব ইজিলি ভাবে করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আর আবার দেখা হবে নতুন একটি পরবর্তী তোমাদের চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে, নতুন একটি টপিকস নিয়ে। আচ্ছা, এই পর্যন্ত সবাই ভালো থাকো, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।